আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আর একটা অভ্যুত্থান কি আসছে? এই অভ্যুত্থানে কে জিতবে, আওয়ামী লীগ নাকি ফ্যাসিবাদ বিরোধী জোট? এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। চারিদিকে আপনি যদি একটু কান পাতেন তাহলে শুনতে পাবেন যে চারিদিকে একটা অস্থিরতা ইতিমধ্যেই বিরাজমান। সেটি ছাত্র সমাজে, সেটি শ্রমিক মজুর সমাজে, সব জায়গায়। আপনারা সাম্প্রতিক সময়ে খেয়াল করে দেখেছেন যে বাংলাদেশের প্রায় সবগুলো বড় বিশ্ববিদ্যালয় অস্থির করে ফেলানো হয়েছে। এই মুহূর্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, তারও আগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনে ছিল এবং এখনো পর্যন্ত আন্দোলনে আছে। সেই আন্দোলনকে কেন্দ্র করে রক্তপাতেরও ঘটনা ঘটেছে, হানাহানিরও ঘটনা ঘটেছে। আবার এর মধ্যে আপনারা খুব নিখুঁতভাবে খেয়াল করে দেখুন যে সব বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের একটা প্রচেষ্টা চলছে। আমরা একদিন আগে ভেবেছিলাম বা মাঝখানে ভেবেছিলাম হয়তো শেষ পর্যন্ত ছাত্র সংসদ নির্বাচনটা বন্ধ করা হচ্ছে বা স্থগিত করা হচ্ছে দেশকে ঠান্ডা করার জন্য, কিন্তু আজকে ইতিমধ্যেই আমরা খবর পেলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন নিয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করে চেম্বার আদালতের দেওয়া আদেশ বহাল রেখেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ। হাইকোর্ট ডাকসু নির্বাচনকে আগামী 30 অক্টোবর পর্যন্ত স্থগিত করেছিল, কিন্তু আজকে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ চেম্বার জজ আদালত যে রায়টা দিয়েছিল হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে যে নির্বাচন হতে কোনো বাধা নেই, সেই রায়ে আবারও সেই রায়ের আলোকে আদেশ দিল। এর ফলে আগামী 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন আয়োজনে কোনো বাধা নেই বলে জানিয়েছে আইনজীবীরা। বুধবার দুপুরে শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করে বুধবার দুপুর 1:45 নিজের ভেরিফাইড ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী শিশির মনির। তিনি তার পোস্টে বলেছেন, ডাকসু নির্বাচন করতে আর কোনো বাধা থাকলো না, আলহামদুলিল্লাহ। আমি আগেই বলেছি যে ছাত্র সংসদ নির্বাচনের পায়তারা হচ্ছে। বাংলাদেশের এই মুহূর্তের পরিস্থিতি যদি আপনি কল্পনা করেন তাহলে আমি এর আগে একাধিক ভিডিওতে বলেছি যে বাংলাদেশে এই মুহূর্তে একটা সমিতির নির্বাচন করবার মতো সক্ষমতা নেই, যোগ্যতা নেই। সেখানে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন করবার একটি প্রচেষ্টা নেওয়া হয়েছে, যেখানে দীর্ঘ সেই 90-এর পরে 90-এর ছাত্র সংসদ নির্বাচনের পরে দীর্ঘ সময় চলে গেছে, প্রায় 3-3.5 দশক চলে গেছে। আমরা আমাদের বিশ্ববিদ্যালয় জীবনও পার করেছি। মাঝখানে একটি ডাকসু নির্বাচন হয়েছিল, সেটির ভিপি হচ্ছে ভিপি নূর। এছাড়া বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন হয়নি। প্রায় 3.5 দশক যাবৎ ছাত্র সংসদ নির্বাচন হয় না। এই 3.5 দশকে রাজনৈতিক সরকার ক্ষমতায় ছিল, কেউ সাহস করেনি ছাত্র সংসদ নির্বাচন করবার। কিন্তু আজকে যখন দেশে অস্থিতিশীল পরিবেশ, চারিদিকে টালমাটাল অবস্থা, কোনো কিছু সামনে রাখা যাচ্ছে না, সেই মুহূর্তে মরার উপর বা খড়ার ঘাট সামনে আনা হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন। এই নির্বাচনটিরও একটি উদ্দেশ্য আছে, আমি আগেও বলেছি। এই নির্বাচনটিকে কেন্দ্র করে দেশে তুমুল একটা গন্ডগোল বাঁধিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা। এই প্রচেষ্টার অংশ হিসেবে দেশকে, বর্তমান ব্যবস্থাকে প্রচন্ড একদম পুরোপুরি অচল অবস্থায় ফেলে দেওয়া, অচল অবস্থায় ফেলে দিয়ে সরকার ফেলে দেওয়া, রাষ্ট্রপতিকে ফেলে দেওয়া এবং সবকিছু বানচাল করে দিয়ে একটা বিপ্লবী সরকার গঠন করা।
এবং বিপ্লবী সরকারটা হবে কোনো একটা মাঠে ময়দানে, সেই লক্ষ্য নিয়ে এই গন্ডগোলগুলো পাকানো হচ্ছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন শুধু বিশ্ববিদ্যালয় নয়, শিল্পাঞ্চল, শ্রমিক অঞ্চল, শ্রমিকদের এলাকা প্রতিনিয়ত আজ হোক কাল হোক প্রতি মুহূর্তে একটা আন্দোলন হয়, একটা গন্ডগোল হয়। আজকেও খবর নিয়ে দেখুন যে রাস্তাঘাটে বেতনের দাবিতে কোথাও না কোথাও দাঁড়িয়ে আছে, কোথাও না কোথাও বলতে সংবাদ মাধ্যমে এসে বাড্ডায় রাস্তা বন্ধ করে দাঁড়িয়ে আছে শ্রমিকরা। অর্থাৎ শ্রমিক, শিক্ষার্থী সবাই একটা সংক্ষুব্ধ অবস্থায়। যারা চাইছে বর্তমান ব্যবস্থা, বর্তমান সরকার, বর্তমান সংবিধান বানচাল করে দিয়ে একটা বিপ্লবী সরকার, আরেকদিকে কারা চাইছে সেটিও একটু বলে নেওয়া ভালো। ঢাকা বিশ্ববিদ্যালয় আইনজীবী কে? শিশির মনির। তিনি কে? তিনি জামাতের। জামাত শিবির এই গোষ্ঠীটা চাইছে দেশে একটা ভয়াবহ গন্ডগোল লাগুক, গন্ডগোল লেগে সব বানচাল করে দিয়ে একটা বিপ্লবী সরকার করে দীর্ঘদিন নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকবার একটা প্রচেষ্টা। কারণ আপনি ইতিমধ্যে জামাত শিবির এনসিপির মধ্যে দেখেছেন যে এই যে ডক্টর ইউনূস নির্বাচনের প্রস্তুতি নিতে চাইছে বা নির্বাচনের দিকে যাচ্ছে দেশ, এই নির্বাচনের দিকে যাওয়াটাও পছন্দ হচ্ছে না জামাতের, পছন্দ হচ্ছে না এনসিপির। যার দরুন তারা গন্ডগোল হলেও জাতীয় নির্বাচন বন্ধ করবে, বন্ধ করে একটা বিপ্লবী সরকার করে দীর্ঘদিন ক্ষমতায় থাকবে। তাদের স্বপ্ন ছিল, ইচ্ছা ছিল যে ডক্টর ইউনূসকে দিয়েই দীর্ঘদিন ক্ষমতায় থাকা, কিন্তু সে আশায় গড়ে বলি সেটি হচ্ছে না। নানা হিসেব, নানা সমীকরণে এজন্য একটা চূড়ান্ত গন্ডগোল করতে হবে। কিন্তু সত্যিকার অর্থে এই গন্ডগোলে কে বিজয়ী হবে? এই গন্ডগোলে কে বিজয়ী হবে এটি বলবো যে স্বাধীনতার পক্ষের শক্তি আর বিপক্ষের শক্তির আর একটা জয় পরাজয় নির্ধারণের অভ্যুত্থান বলি বা যুদ্ধ বলি সামনে আসছে। এই যে যারা দেশকে ভণ্ডুল করতে চাইছে তাদের প্রতিহত করার জন্য, যেমন বিএনপি নির্বাচন চায়, নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতায় আসতে চায়। আবার এই মুহূর্তে কার্যক্রম নিষিদ্ধের আওয়ামী লীগ, তারাও দেশে একটা স্বাভাবিক পরিবেশ চায়, পরিস্থিতি চায়। এমনকি ইউনূসের অধীনেও তারা নির্বাচন চায় না, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায়। ইতিমধ্যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আসবারও একটা প্রেক্ষাপট রচিত হয়েছে। আগামী 21 অক্টোবর আপিল বিভাগের একটি রায়, এই রায়টাকে কেন্দ্র করে অনেক কিছু নির্ভর করবে বাংলাদেশের আগামীর রাজনীতির। তো কাজেই আওয়ামী লীগ নিষিদ্ধ হলে আওয়ামী লীগ নির্বাচন চায় এবং ফ্রি, ফেয়ার এন্ড ক্রেডিবল একটা ইলেকশন এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। বিএনপি নির্বাচনে চায়। যারা নির্বাচন চায়, যারা বাংলাদেশকে সুষ্ঠু স্বাভাবিকভাবে দেখতে চায়, তাদের সাথে যারা দেখতে চায় না, যারা রক্তক্ষয়ী সংঘর্ষ চায়, সংঘর্ষ করে দেশকে ব্যর্থ করতে চায়, তাদের সাথে এই দুই পক্ষের মধ্যে, এমনকি বলবো বিএনপি আওয়ামী লীগ এক পক্ষ, আবার জামাত এনসিপি অন্যান্যরা এক পক্ষ, এই দুটো পক্ষ মিলিয়ে একটা সামনে বড় ধরনের সাংঘর্ষিক পরিস্থিতি উদ্ভব হবার খুব বেশি সম্ভাবনা আছে। এখন এই সাংঘর্ষিক পরিস্থিতিতে কিংবা এই রক্তক্ষয়ী সংঘর্ষে কে জিতবে সেটি এখনই সিদ্ধান্তে আসা কঠিন। স্বাধীনতার পক্ষ, মুক্তিযুদ্ধের পক্ষ আওয়ামী লীগ যদি প্রস্তুতি নিয়ে নামতে পারে, আওয়ামী লীগ তাদের হারানো অবস্থান ফিরে পেতে পারে, কিংবা বিএনপির কথা, বিএনপি আসলে খানিকটা দোদুল্যমানতা, বিএনপি জিতবে কিনা সেটিও বলা কঠিন। এই মুহূর্তে আসলে সত্যিকার অর্থে ডিসিশন দিয়ে দেওয়া নিতান্তই কঠিন। তবে আমরা আলাপটা এখানে শেষ করতে চাই। খুব শীঘ্রই হয়তো এই সেপ্টেম্বরেই, এই যে আগামী 9 তারিখ ডাকসু নির্বাচন, আজকে আমরা যে মুহূর্তে কথা বলছি 3 সেপ্টেম্বর, মাত্র 1 সপ্তাহ। আগামী 1 সপ্তাহের ব্যবধানে বাংলাদেশের রাজনীতিতে একটা আমূল পরিবর্তন আসবার সম্ভাবনা আছে। ইংরেজিতে একটা কথা আছে, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, যার বাংলা অর্থ হলো বাঁচার জন্য লড়াই। রাস্তায় ঘাটে, মিটিংয়ে, মিছিলে একটি অত্যন্ত পরিচিত স্লোগান হলো, বাঁচতে গেলে লড়তে হবে, লড়াই করে বাঁচতে হবে। যদি প্রশ্ন করা হয়, আচ্ছা এর উল্টোটা কি হবে, সবকিছুরই তো একটা বিপরীতার্থক শব্দ থাকে, এর উল্টোটা কি হবে? তাহলে বলা যেতে পারে স্ট্রাগল ফর নন এক্সিস্টেন্স বা মরার জন্য লড়াই, কিংবা স্লোগানের ভাষায় বলতে গেলে
মরতে গেলে লড়তে হবে, লড়াই করে মরতে হবে, তাই না? এটা ব্যাকরণ অনুযায়ী ভুল নয়, তবে কথাটা হলো মরার জন্য কি কেউ লড়াই করে? কেউ করে না, এমনটা বলা ভুল। আত্মহত্যা বা সুইসাইড করতে চায় যারা, তাদের কিন্তু লড়াই করে মরতে হয়। লড়াই নিজের সাথে, আবার মনের বাসনা যাতে আগে ভাগে অন্যের চোখে ধরা না পড়ে এবং ধরা পড়ার পর যাতে তারা কোনো ব্যাঘাত না করতে পারে, তার জন্য লড়াই করতে হয়। সুতরাং মরতে গেলেও লড়তে হয়। কথাটা মনে পড়লো বাংলাদেশের বর্তমান শাসক ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার চালানোর ধরন ধারণ দেখে। এরা যেন পণ করেছে দেশটাকে না মেরে, দেশের 12টা না বাজিয়ে এরা থামবে না। তবে তাদের কাজের একটা যুক্তি না হয় খুঁজে পাওয়া যায়। রাজনীতিতে আত্মঘাতী রাজনীতি বলে এক ধরনের রাজনীতির তার নাম আছে। আত্মঘাতী রাজনীতিতে সিদ্ধান্ত নেওয়া হয় জুয়া খেলার মতো, ঠিকঠাক খেললে এলো, না হলে গেল। সেই আত্মঘাতী রাজনীতির খেলায় ইউনূস সরকার যে নেমেছে এটা পুরনো কথা। কিন্তু নতুন কথা হলো বাংলাদেশের গণমাধ্যমগুলো আবার এসব আত্মঘাতী সিদ্ধান্ত নিয়ে কোথায় সরকারের সমালোচনা করবে, যেটা নাকি সংবাদ যে মাধ্যম তাদের গুরু দায়িত্ব যেটা, সেটা একদম ভুলে মেরে গিয়েছে। তারা কোথায় সরকারের সমালোচনা করবে তা নয়, উল্টে সরকারের পক্ষ সমর্থন করতে গিয়ে এমন সব উদ্ভট তথ্য আমদানি করছে যে সেসব পড়লে হাসি তো আসেই, সেই সঙ্গে করুণা হয় এই সব ঢাকার স্থাবক সংবাদ মাধ্যমগুলোর প্রয়াস দেখে। এমনই এক প্রয়াস দেখলাম ঢাকার দৈনিক জনকণ্ঠ পত্রিকার গতকালকের একটি প্রতিবেদনে। একটু পড়ে শোনাই, তাহলে বুঝবেন, তাহলে দেখুন আপনারাও হাসবেন কিনা। খবরের শিরোনাম, সব পথ বন্ধ ভারতের, মোদির জন্য বড় ধাক্কা। ডক্টর ইউনূসের না, মানে ভারতের বাঁচার সব পথ বন্ধ হয়ে গেল, বক্তব্যটা যেন এমনই। এবং এটা মোদির জন্য বড় ধাক্কা। ধাক্কাটা এলো কিসের জন্য? না, ইউনূস না বলে দিয়েছেন। তাহলে এবার একটু খবরের ভেতরে যাই। দেখুন, দীর্ঘদিনের খবরের ভেতরে লেখা আছে, আমি পড়ে যাচ্ছি। দীর্ঘদিনের সীমান্ত সমস্যা, তিস্তা জলবন্টন নিয়ে দ্বন্দ্ব এবং বাণিজ্যিক বৈষম্যের পর এবার ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ হলো। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ভারতের সঙ্গে অন্তত 3টি স্থল বন্দর পুরোপুরি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া একটি স্থল বন্দর সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। এতে তারপরে কি আসছে? তারপরে লেখা, নীলফামারীর চিলাহাটি, চুয়াডাঙ্গার দৌলতগঞ্জ এবং রাঙামাটির তেগামুখ স্থলবন্দর সম্পূর্ণ বন্ধ, আর হবিগঞ্জের বালা স্থলবন্দর সাময়িক স্থগিত রাখার সিদ্ধান্ত। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সভাপতিত্বে 28শে আগস্ট অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত অনুমোদিত হয়। এর ফলে ভারতের কি ক্ষতি হবে সেটা হচ্ছে, এই পত্রিকার কোথায় বিশেষজ্ঞ যারা আছেন কিংবা বাংলাদেশের অন্যান্য বিশেষজ্ঞরা যাদেরকে এরা যোগাযোগ করেছেন, তারা মনে করছেন, খবরে বলছে, ওদের কথাটাই পড়ি, বিশ্লেষকরা মনে করছেন এই সিদ্ধান্ত নিছক প্রশাসনিক খরচ কমানোর কারণে নয়, বরং এটি একটি স্পষ্ট কূটনৈতিক বার্তা। ভারতের উত্তর পূর্বাঞ্চল, বিশেষত মিজোরাম ও ত্রিপুরার জন্য এই বন্দরগুলো গুরুত্বপূর্ণ রুট। এখন বিকল্প রুট খুঁজতে গিয়ে ভারতের সময় ও খরচ অনেক বেড়ে যাবে। বিশেষজ্ঞরা বলছেন, যদি আরো কয়েকটি বন্দর বন্ধ হয়, ভারতের উত্তর পূর্বাঞ্চল কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়বে। কেবল অর্থনৈতিক ক্ষতি নয়, বরং ভারতের কূটনৈতিক প্রভাবও ক্ষতিগ্রস্ত হবে, ইত্যাদি ইত্যাদি। তারপরে আরো অনেক কথা লেখা রয়েছে। শেষে বলা হচ্ছে, বিশ্লেষকরা মনে করছেন মোদির জন্য এটি বড় ধাক্কা। ঘরোয়া রাজনৈতিক চাপের মধ্যেই প্রতিবেশী বাংলাদেশকে হাতছাড়া হওয়ার
হওয়া ভারতের জন্য এক বড় কূটনৈতিক ব্যর্থতা হিসেবে ধরা যেতে পারে। মানে এর মধ্যে মোদির বিরাট ক্ষতি হচ্ছে এবং ভারতের ভেতরে যে রাজনৈতিক চাপের মধ্যে পড়েছে মোদি, তাতে এই বন্দরগুলো বন্ধ করাতে মোদির পক্ষে বড় ধাক্কা হলো। হ্যাঁ, এইটাই হচ্ছে খবর। এখন এই খবরটা পড়ার পরে আমার মনে হচ্ছিল সে হাতির মানে জলে নেমে স্নান করার কথা। হাতি জলে নেমেছে, নেমে স্নান করছে, একটা ব্যাঙরা তো কুয়োর মধ্যে থাকে, এটা তো কোনো কথা নয়। ওরা ওই পুকুর ঘাটে ইত্যাদি জায়গায় থাকে, সেখানে থেকেই বলে যে আমরাই হচ্ছে রাজা, আমরাই হচ্ছে আমার এলাকা। তা সেখানটায় হাতি নেমেছে দেখে ব্যাঙ করলো কি, হাতির গায়ে একটা পায়ে লাথি মারলো। লাথি মারলে হাতিটা তখন আর কি করবে, হাতিটা তখন জল আনন্দ করে করছে, হাত পা নাড়ছে। তাতে ব্যাঙটা বললো কি, লাথিটা খাওয়ার পরে বললো লাগলো। হাতি তো সেটা বুঝতেও পারলো না কোথায় লাগলো, কি হয়েছে। তো এই হচ্ছে বাংলাদেশের গল্প। তারা স্থল বন্দরগুলো নাকি বন্ধ করার ফলে ভারত নাকি একবার ভয়ঙ্কর রকমের চাপে পড়েছে, এইটাই হচ্ছে তাদের বক্তব্য। তো এই ব্যাপারে দেখুন একটুখানি আমরা খুঁজি যে বন্দর বন্ধ করা নিয়ে বাংলাদেশের সাথে ভারতের যে ব্যাপারগুলো ঘটেছে এবং আরো ঘটবে সামনে, সেগুলোতে কার কি ক্ষতি একটুখানি ছোট্ট করে দেখি। দেখুন 2025 সালের মে মাসে ভারত বাংলাদেশের সাথে সমস্ত স্থল বন্দরের মাধ্যমে তৈরি পোশাক আমদানি সম্পূর্ণ বন্ধ করে দেয় এবং উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির মাধ্যমে বিভিন্ন পণ্যের আমদানিতে বিধিনিষেধ দেয়। কে দেয়? ভারত দেয়। এর প্রত্যুত্তরে এই আগস্ট 2025 সালে, মানে মে মাসে করেছিল ভারত, আর আগস্ট মাসে বাংলাদেশ 3টি স্থল বন্দর নীলফামারী, চিলাহাটি ও চুয়াডাঙ্গা, তারপর চুয়াডাঙ্গার দৌলতগঞ্জ এবং রাঙামাটির ভেগামুখ বন্দর, এই তেগামুখ বন্দর, এই বন্দরগুলো বন্ধ করার সিদ্ধান্ত নেয়। অর্থাৎ এই বন্দরগুলোতে কতটা কাজ হতো, বাংলাদেশ সরকার এই বন্দরগুলো যে বন্ধ করে দিয়েছে তার কারণ হিসেবে বাংলাদেশ সরকার বলেছে এখান দিয়ে খুব সামান্য জিনিসপত্র যাওয়া আসা করত, দেয়া নেয়া হতো। সেই সব দেয়া নেয়া এমন হয়েছে যে ভারত ব্যবস্থা নেয়ার ফলে সেইগুলো চালু করে রাখাটা খুব কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে। সেই জন্যে ভারতের এই বন্দরগুলো, মানে বাংলাদেশের অন্তর্গত এই স্থল বন্দরগুলো বাংলাদেশ সরকার বলেছে যে তারা এটা বন্ধ করে দেবে, এটা বন্ধ করার অর্ডার দিয়েছে। এই অর্ডারটা বন্ধ করার যে অর্ডারটা হলো, এটাতে বাংলাদেশের এই সংবাদপত্রটি দৈনিক জনকণ্ঠ বলছে এটা ভারতের বিরাট ক্ষতি হলো। মানে তাদের সরকার বলছে যে খরচপত্র এগুলো বাঁচিয়ে রাখতে গেলে যে খরচপত্র পড়ে, যে খরচ হয়, সেই তুলনায় ওখান থেকে মাল আমদানি ইত্যাদিগুলো খুব কম হয়। সুতরাং এগুলো করার আর কোনো জায়গা নেই। আপনাদের হয়তো বাংলাদেশের অনেকেই জানেন যে পেট্রাপোল বর্ডার আছে, যে ভারতের পেট্রাপোল বনগার কাছে, সেটা হচ্ছে ভারতের সব থেকে বড় যে স্থল বন্দর, যেখান দিয়ে প্রচুর জিনিসপত্র যাওয়া আসা করে। এখন এই যে জায়গাটায় এই যে বাংলাদেশের সাথে ভারতের দেয়া নেয়া জিনিসপত্র, মানে আমদানি রপ্তানিটা প্রায় বন্ধ, এখন প্রায় বন্ধ। স্থল বন্দর দিয়ে তো বটেই, এটা স্থল বন্দর দিয়ে এগুলো বন্ধ হয়ে গেছে। ভারত সম্প্রতি আবার একটা নিষেধাজ্ঞা দিয়েছে যে বাংলাদেশের যে জুট, পাট শিল্পজাত যে সমস্ত জিনিসপত্র তৈরি হয়, সেগুলোর রপ্তানি ভারতের কোনো বন্দর দিয়ে হবে না, স্থল বন্দর দিয়ে হবে না, এটা বলে দিয়েছে। এর ফলে বাংলাদেশের যে কি বিপুল ক্ষতি হয়েছে সেটা দৈনিক জনকণ্ঠের মতো সংবাদপত্রগুলো, যারা সরকারকে তেল দিয়ে বেঁচে থাকতে ব্যস্ত,
তাদের মাথায় এগুলো ঢুকবে না। দেখুন বাংলাদেশের যে ওপর কি প্রভাব পড়েছে সেটা হচ্ছে গুরুতর অর্থনৈতিক ক্ষতি। এর ক্ষেত্রে ভারতের খুবই সামান্য, ভারতের যে বিরাট বা রপ্তানি বাজার আছে তার সঙ্গে বাংলাদেশে যেটা রপ্তানি হয় তার পরিমাণ এমন কিছুই নয়, খুবই সামান্য। কিরকম সামান্য একটু পড়ছি দেখুন। সীমিত অর্থনৈতিক ক্ষতি হবে ভারতের মোট রপ্তানির মাত্র 2.5% বাংলাদেশে যায় 2.5%। এটা হচ্ছে যেখানে বাংলাদেশের মোট আমদানির, যেটা বলছিলাম, বাংলাদেশের মোট আমদানির 13.5% ভারত থেকে আসে, আর ভারতে যে রপ্তানি যায়, ভারত থেকে যে রপ্তানি যায় বাংলাদেশে, সেটা হচ্ছে ভারতের মোট 2.5%। 2023-24 অর্থ বছরে ভারত বাংলাদেশে $11.06 বিলিয়ন রপ্তানি করেছে, যা ভারতের বিশাল অর্থনৈতিক তুলনায় খুব সামান্য একটা অংশ। উত্তর পূর্বাঞ্চলের অবশ্য কিছুটা ক্ষতি হতে পারে, কারণ সে ক্ষতিগুলো কিন্তু আবার ওই স্থল বন্দর বন্ধ করে দিয়েছে বলে তা নয়। অ্যাকচুয়ালি এই কাজে রাজ্যগুলির এই অঞ্চলের 10,000-এর বেশি ব্যবসায়ী তারা এই ব্যবসাগুলো চালাতো। সেই তাদের ব্যবসাটা কেবল যাবে, কিন্তু মালপত্র পাঠাবার ব্যাপারে ভারতের কোনো রকম অসুবিধে হবে না। এইবার এই বাংলাদেশের ক্ষেত্রে পরিস্থিতি এত গুরুতর, কারণ তাদের প্রভাবিত বাণিজ্যর পরিমাণ হবে প্রায় $7 মিলিয়ন, যা বাংলাদেশের ভারতে রপ্তানির 42%। তো এই যে ব্যাপারগুলো, অর্থাৎ এটা বলার কোনো, এই যে পোশাক শিল্প বাংলাদেশের, সেটা আগে পেট্রাপোল বর্ডার দিয়ে চলে আসতো ভারতে, সেখান থেকে আবার ট্রান্সশিপমেন্ট যে ফ্যাসিলিটি ছিল সেই অনুযায়ী বিমানে করে টোরে বিদেশে চলে যেত। এখন আর সেগুলো যাবে না। এর ফলে হচ্ছে কি, বাংলাদেশের এই জিনিসগুলো রপ্তানি করতে গিয়ে অনেক খরচ হবে। তাহলে ক্ষতিটা ভারতের ক্ষতি হচ্ছে এখানে বেশি। আর এই পত্রিকাটি একবার বড় করে বলে দিয়েছে হেডলাইন দিয়ে যে মোদির বিরাট ক্ষতি, ভারতের বিরাট ক্ষতি। এই সবগুলো কথাগুলো যে বলছে, মুশকিলটা হলো যে এই কথাগুলো বলতে তো আর কোন রকম কেউ ওখানে বাজিয়ে দেখছে না, কারণ তাদের মূল উদ্দেশ্য হচ্ছে সব পথ বন্ধ ভারতের। আরো একবার মোদির জন্য বড় ধাক্কা। এই বড় ধাক্কা মোদির জন্য কে বলেছে? কেন ইউনূস 3টে বন্দর বন্ধ করেছে, যেখানে সরকার বলছে, ইউনূস সরকার বলছে যে এখানটায় কোন রকম ওটা বন্ধ করা হচ্ছে অন্য কোনো কারণে নয়, ওখান দিয়ে যে সামান্য মালপত্র যাওয়া আসা করে সেই মালপত্রের ভিত্তিতে এই বন্দরগুলো রাখাটাই খরচ সামলানো মুশকিল হয়েছে, এই জন্যই তারা সেই জায়গাটা বন্ধ করেছে। কিন্তু এই পত্রিকাটা কি বলে দিল? মোদির জন্য বড় ধাক্কা। এইভাবে চলছে বাংলাদেশ চলছে আজকে এই পথে। ওখানকার একই সরকার এই ধরনের ব্যবস্থা নিয়ে, গণবিরোধী ব্যবস্থা নিয়ে জনবিরোধী ব্যবস্থা নিচ্ছে, ভারতের সাথে পায়ে পা বাঁধিয়ে ঝগড়া করতে গিয়ে, আর পত্রিকাগুলো তার সুনাম করবার জন্য তার হয়ে প্রশংসার বাণীতে। কেন? কারণ ইউনূসের সুনজরে থাকলে ভালো থাকতে পারবে, এইটাই কারণ। আবার বলি, সংবাদপত্রের স্বাধীনতা এইভাবে নষ্ট করবেন না। আজকে এখনকার মতো এখানেই রাখছি। ভালো থাকবেন, ধন্যবাদ।